ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। সৃষ্টিকর্তা তার শহীদ মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিহ্বল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে। চারিদিকে নানা ঘটনা ঘটছে। প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। ছায়ানটে আক্রমণ করা হয়েছে। 32 নম্বর যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে। বাঙ্গু সুশীল প্রগতিশীলরা একসাথে ঝাঁপে পড়েছে আমার উপরে, আমি নাকি এসব করাইতেছি। একবার এরা কয় পিনাকির ডাকে কেউ আসে না, আবার এরাই কয় আমি মব করিচ্ছি। কি বিচিত্র এই বাঙ্গু সুশীলেরা। অথচ আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কি না করেছি। এমনকি ডেইলি স্টারের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিকভাবে যুক্ত থেকে কাজটা সুচারুরূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি। প্রিয় দেশবাসী, ডেইলি স্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে। আপনারা মেহেরবানি করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন। আপনাদের অনুরোধ করছি, মেহেরবানি করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন। হাদির পবিত্র স্মৃতিকে কলঙ্কিত আমরা না করি। সবাইকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনীর যে দল এখানে তাদের উদ্ধার করতে গেছিল তারাই বার্তা পাঠায় জানাইছে তারা উদ্ধার করতে পারতেছে না, আমি যেন সাহায্য করি। যাই হোক, তবে যদি কেউ বলে যে প্রথম আলো ডেইলি স্টারের আর ছায়ানটের বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি, আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি, এটা সত্য। এর জন্য যদি আমরা দায় দিতে চায় দিতে পারে, ফেয়ার এনাফ, আমিও দায় নিতে রাজি আছি। তবে সাথে উদিসি আর সিবিবি জয় বাংলা করতে চাইছি, এবার হয় নাই, হবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিছি। বলছি সংশোধিত হইতে হয় নাই। আমি প্রথম আলোর সামনে জিয়াফত করেছি, দাবি ছিল প্রথম আলোর ডেইলি স্টারের সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে, করে নাই। তাদের শয়তানি চালায় গেছে। কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত, বিএনপি, হেফাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা, পুরা ভাষা আলাদা। এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা। আওয়ামী লীগের জন্য সবচেয়ে সফট, কোনো পরিবর্তন নাই। জিয়াবতে আমাদের পিটায় তাড়ানো হইলেও সে কি উল্লাস ডেইলি স্টার আর প্রথম আলো সাংবাদিকদের। তো এটা হলে মানুষদের মনে থাকে, মনে না থাকলেও আমরা মনে করাই দেব। এখন প্রশ্ন, ছায়ানটে কেন হামলা? ছায়ানট কি গান শিখায়? না, গান না। তারাই বলে মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ ছায়ানটের লক্ষ্য। এটা তো আওয়ামী বয়ান তৈরি সফট পাওয়ার। এটা তো জনগণ চিনে। হাসিনা পলায় গেছে, এরা তো আগে সেই কাজ করে যাচ্ছে। 2024-এ 5ই আগস্টের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কাজ করেছে এরা? করা লাগলো নি, করে নাই। 2025-এ পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই, মানে এখন নাই, সার্থক হবেই মানুষ, দেশ, এই পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র। মানে সময়টা চলে গেছে, আবার আপাচট করে ফিরে আসবে। এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না, এই কান্নাকাটি ওদের থাকবে। এই গান তো করতে আসে নাই, রাজনীতি করতে আসছে। মাইক খাবে না? আমাদের হাদিও একটা কালচারাল ফ্রন্ট করেছিল ইনকিলাব মঞ্চ, ওরা তো মাইরাই ফেললো আওয়ামী লীগের লোক। তার পাল্টা তো আপনাদেরটা ভাঙচুর হইতেই পারে, মাইনা নেন। আওয়ামী লীগ তো এতদিন একটা ভাব নিছে কি, গিলে করা পাঞ্জাবি পরবে, একটা পাশে চটি ব্যাগ থাকবে, সিথি করে চুল আঁচড়াবে, হ্যাঁ, এরপরে একটু রবীন্দ্রনাথ করবে, শান্তিনিকেতনী ভাষায় বলবে, অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না। এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না, তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে, খুন করছে। এই যে ছায়ানটি, এই যে উদিচি, এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা। এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু, কি জানি খসরু, ভুলে গেছি, স্বাধীন খসরু। ভাবেন 54 বছর বয়স এই স্টুপিডটার। মানে আওয়ামী লীগ যে কত বড় স্টুপিড হইতে পারে, ওদের সব গেছে। মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টেন্ডার নিয়ে আসছে, নারী অধিকার নিয়ে কথা বলবে, ওরা সংস্কৃতি কর্মী। এই যে একজন মহিলা উপদেষ্টা, তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে, এইটা তো ছাপরি বললেও হয় না, এটা দুনিয়া কোথাও নাই, এটা কোনো ক্লাসই নাই। মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে। তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে, এইটা যাতে ধরা না পড়ে, এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি, অনেক বুদ্ধিজীবী, তাত্ত্বিক,
এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইতো, আপনি অর্ধেক বুঝবেন না, আলো আধারি ভাষা চর্যাপদের মতো, মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার। এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল। আমাদেরকে এখন যেটা করতে হবে, সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর বাংলা মানে আর এখন আর কলকাতা না, বাংলা মানেই বাংলাদেশ। এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে, মনস্তাত্ত্বিক লড়াই, সাংস্কৃতিক লড়াইয়ের জন্য। আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে, জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না, জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। তাহাদিরা আসলে মারছে কে? হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে, এটা আমার শক্ত অনুমান। প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই এর সিগনেচার বর্তমান। কেন কইছি? কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে। কিভাবে? একদম দেখাই দিই চোখে আঙুল দিয়া। ঘটনা ঘটে শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি 80 জন শুটার বানোয়াট গল্প প্রচার করলো। কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো, আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল, তারা জামিন করেছে বিএনপির নেতা। তারপরে কি হলো? ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে। চিন্তা করেন। অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নাই। মানে বুঝিছেন? যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগারগাঁও থেকে মিরপুরে যায়। পরে শাহজাহানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায়। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে 2টা মোবাইল সিম কিনে ব্যবহার করে। বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে, আমি ব্যানে করছি না, সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই। ওয়াকারের পথ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে, তো এখন আর খুঁজে লাভ কি? ওয়াকারের পথ বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে। এইরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন। আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, জুলকারনাইন সায়ের 100% ভুয়া তথ্য দিয়েছে। সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে। 2026-এ এসেও এই কথা বিশ্বাস করার মতো নয়। পথ বালককে বলছিল আইসে ডিবেট করতে, করে নাই। এই 3টা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়ায় গেছে। এই ইন্ডিয়ার দালাল পথ বালক বাংলাদেশের জনগণের 1 নাম্বার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তবে একটা কথা সবাইকে একটু বলি, একটু শোনেন। শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত, আবেগে বিক্ষুব্ধ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা, যেন একজন জুলাই যোদ্ধার বিরচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায়। এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরোয়া এবং আত্মঘাতী, যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর। এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না, কিন্তু তা হবে ধ্বংসাত্মক। দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের 2টা পত্রিকা জনতা হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে।
এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল। পরিস্থিতির যেন আর অবনতি না হয়, মেহেরবানি করে সতর্ক থাকবেন। আমাদের তো সব কাজের দোষ। বিদেশি গণমাধ্যম চাইবে, ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙচুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে। এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য, হাদির শাহাদাত, তার আদর্শ, এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যেয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। আরো দুঃখজনক হইল, গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা, দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কোনোভাবেই হাদির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমন নীতির বিরুদ্ধে দাঁড়াইতে না পারে, ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে না পারে। জুলাই যেন কলঙ্কিত হয়, মানুষ যেন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা পতিত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মডেলের কবজায় দেশকে আটকায় রাখবে। এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা, ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা। খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায়। আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না, অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে, প্রাণ হারায়। আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায়, কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায়। অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে, দৃঢ়ভাবে, শান্তভাবে, ধৈর্যের সাথে এবং অবিলম্বে। হাদির লড়াইকে রক্ষা করার জন্য, নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিপ্লবকে রক্ষা করার জন্য, এবং যে ইনসাফ, মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে, সেই সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে। আমরা সেটা করব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ হাদি অমর হোক। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আর যদি আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ফয়সাল একের পর এক ভিডিও বার্তা দিচ্ছেন। ৩ নম্বর ভিডিওর কিস্তি গত রাতে আমাদের চোখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া এই সকল ভিডিও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথম কিস্তির ভিডিওতেই এই ফয়সাল দাবি করেছিলেন তিনি ভারতে না দুবাইতে আছেন, এবং দুবাইতে কিভাবে গেলেন সেই ব্যাপারে কনফিউশন যখন তৈরি হলো, তখন তৃতীয় কিস্তির ভিডিওতে গত রাতে ছাড়া যে ভিডিও, সেখানে তিনি দাবি করছেন দুবাইতে কিভাবে গেলেন সেই ব্যাপারে কারা সহযোগিতা করছেন তাদের নাম পর্যন্ত বলেছেন, এবং বলেছেন তাদেরকে ধরলেই মূল রহস্য বেরিয়ে যাবে, এবং এই ঘটনার সঙ্গে তিনি নাকি সম্পৃক্ত নন, এই দাবি বারবার করছেন। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এই ভিডিওগুলোকে পুলিশ কিভাবে দেখছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন্তব্য আমরা পাই। চলুন বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিই। সেখানে বলা হচ্ছে, ফয়সালের ভিডিও যাচাই চলছে ডিএমপি কমিশনার। ভিডিও যাচাই চলছে অর্থাৎ পুলিশ এটা দেখছে, এর ভেতরে ঢুকে দেখার চেষ্টা করছে যে এই ভিডিও অরিজিনাল কিনা, কিংবা এই ভিডিও কোথায় থেকে ছাড়া হয়েছে, যে সকল ফেসবুক পেজ কিংবা আইডিতে এ সকল ভিডিও পাওয়া যাচ্ছে তাদের অবস্থানই বা কোথায়, এই ব্যাপারগুলো নিশ্চয়ই খতিয়ে দেখছে পুলিশ। কি বলছেন ডিএমপি প্রধান? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের 2টি ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ। কিন্তু আমরা জানি যে গত রাতে আরেক কিস্তি, তৃতীয় কিস্তি এসেছে, যেখানে তিনি নতুন দাবি করছেন। যাই হোক, পুলিশ কি বলছে? পুলিশ বলছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করবে না পুলিশ। অর্থাৎ পুলিশ এই ভিডিও যাচাই বাছাই করছে, এটুকু শুধু ডিএমপি প্রধান জানিয়েছেন, কিন্তু এই ব্যাপারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো তথ্য তারা গণমাধ্যমকে দেবেন না। ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি এই কথা বলেছেন আজকে। এই অনুষ্ঠানে তিনি হাদি হত্যাকাণ্ডের ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে এখন নো কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি, সেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে, যাচাই শেষে আমরা বক্তব্য দেব।
অর্থাৎ নো কমেন্টসে চলে গেছেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশা, তবে কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুল তথ্যের কারণে যেন আমাদের সহকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে অনুরোধ থাকবে। অবশ্যই সাংবাদিকদের সেই ব্যাপারে সচেতন থাকতে হবে যেন পুলিশ কোনোভাবে আক্রান্ত না হয় কোনো সংবাদকে কেন্দ্র করে। তিনি বলেন, গত কয়েক বছর দেশে অত্যন্ত টার্বুলেন্ট সময় পার করছে দেশ। বিশেষ করে রাস্তা অবরোধ ও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে ঢাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছে, যেটা এখনও চলছে। শাহবাগে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ, নতুন নতুন দাবি, তারা আবার নতুন করে 7 তারিখের পরে সরকার পতনের দাবি করেছে। অনেকে আবার এই আন্দোলনটাকে কোনো রাজনৈতিক দলের অ্যারেঞ্জ আন্দোলন হিসেবে আলোচনা করার চেষ্টা করছেন। এটার পেছনে কি আছে, কি রহস্য রয়েছে সেগুলো নিয়ে সন্দেহ পোষণ করছেন। এর মাঝেই পুলিশের ডিএমপি প্রধান তিনি এই কথা বললেন। সাজ্জাদ আলী জানান, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার, অর্থাৎ তারা এখন নির্বাচন কেন্দ্রিক কাজ করছে। পুলিশের মধ্যে ব্যাপক রদবদল লটারির মাধ্যমে করা হয়েছে। ঢাকার বাস্তবতায় মফস্বল থেকে কর্মকর্তা এনে দায়িত্ব দেওয়া জটিল, যে বাস্তবতাটা সেই বাস্তবতাটা তিনি প্রকাশ করে ফেলেছেন যে মফস্বলে দায়িত্ব পালন করা একজন ওসি কিংবা এসপি ঢাকায় এসে ঢাকার বাস্তবতা ফেস করা, এটা কিন্তু খুবই দুর্ভোগের একটা ব্যাপার, যেটা এই সরকার আসার পর থেকেই আমরা দেখছি। মফস্বল থেকে ঢাকায় আনা, ঢাকার পুলিশকে মফস্বলে পাঠিয়ে দেয়া, তাতে করে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে পুলিশকে কিন্তু হিমশিম খেতে হয়েছে। আগামী 40 দিন যদি আমরা আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এই আশা ব্যক্ত করেছেন। যদি রাখতে পারেন, এই যদির মাঝে অনেক কিন্তু তো রয়েছেই। নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রশ্নে তিনি বলেন যে যাদের জীবনের প্রতি প্রকৃত হুমকি রয়েছে, এসবির যাচাইয়ের পর তাদের গানম্যান দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তিনি আরও বলেছেন, আমরা গরিব দেশ, গরিব পুলিশ ডিপার্টমেন্ট, সব জায়গায় লোক দিলে ভোট কেন্দ্র পাহারা দেবে কে? তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি দাবি করেন, বর্তমানে ঢাকা মহানগরীতে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ছিনতাই সহ অন্যান্য অপরাধ কমেছে। সামনে যেন পরিস্থিতি ধরে রাখা যায় সেজন্যই দোয়াও চেয়েছেন তিনি। ব্যাপার ওই পর্যন্ত গিয়েছে। আসলে পুলিশের কার্যকারিতা এবং পুলিশের আত্মবিশ্বাসে এতটাই ঘাটতি হয়েছে যে ডিএমপি কমিশনারকেও সাংবাদিকদের কাছে দোয়া চাইতে হচ্ছে। আমরা ফিরে যাই মূল আলোচনায়। ফয়সাল, অভিযুক্ত ফয়সাল, হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত যিনি, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে ময়মনসিংহের সীমান্ত কালুয়াঘাট দিয়ে ভারতে চলে গেছে। এটা সর্বশেষ পুলিশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অনেক দিন পরে। কিন্তু এরপরেই ফয়সালের ভিডিও বার্তা আসতে শুরু করে। সেই ভিডিও বার্তায় এই ভদ্রলোক তিনি দাবি করেন যে তিনি ভারতে নেই, তিনি দুবাইতে আছেন এবং দুবাইতে তার মাল্টিপল ভিসা রয়েছে 5 বছরের, সেটাও তিনি ওই ভিডিওতে দেখিয়েছেন। সর্বশেষ গত রাতে তার ভিডিও 3 নম্বর ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা সঙ্গত কারণে সেই নামগুলো মেনশন করতে চাই না। তিনি এই ফয়সাল 2 জনের নাম বলেছেন এবং এই 2 জনের পিতা পুত্র তাদের নাম বলেছেন এবং পুত্রের সঙ্গে ফয়সালের খুবই ভালো সম্পর্ক এবং এই পুত্র যে নাম তার, তিনি নাকি ওসমান হাদির সঙ্গে ফয়সালের পরিচয় করিয়ে দিয়েছেন, ঘনিষ্ঠতা তৈরি করেছেন এবং ওসমান হাদিকে কত টাকা দিয়েছেন, কি কাজের জন্য টাকা দিয়েছেন, তার প্রোগ্রাম উঠিয়ে দেওয়ার জন্য তাকে স্পন্সর নিয়োগ করা হয়েছিল, এই ব্যাপারগুলো যেমন বলেছেন তেমনি বলেছেন যে এই 2 জন পিতা পুত্র তাদের সহযোগিতায় এবং র্যাবের কর্মরত একজন এসআইয়ের সহযোগিতায় তিনি দুবাইতে চলে গিয়েছেন এবং তার যাওয়ার ব্যবস্থা নাকি এরাই করেছে। এখন পুলিশ এই যে গুরুত্বপূর্ণ তথ্যটা ভিডিও বার্তায় ফয়সাল দিয়ে এই যে দাবি করছেন, পুলিশ নিশ্চয়ই এর ভেতরের রহস্য বের করার চেষ্টা করবে। যে সরাসরি নাম বলে দেয়া, 3 জনের নাম বলে দিয়েছেন তিনি, পিতা পুত্র এবং র্যাবে কর্মরত একজন এসআইয়ের, অর্থাৎ পুলিশ থেকে র্যাবে গিয়েছেন নিশ্চয়ই,
তার নাম বলেছেন এবং নাম বলার কারণটা কি বলেছেন তিনি, না কারণ আবার বলেছেন যে আমি নাম বলতাম না, কিন্তু আমার এখন কেন যেন তাদেরকেই সন্দেহ হচ্ছে যে তারা সব কিছু জানতো ওসমান হাদির এই ঘটনা কারা করেছে এবং তাদের প্ল্যানেই এটা হয়েছে, মাঝখান থেকে আমাকে ফাঁসানোর প্ল্যানও তারাই করেছে আমাকে সেফ এক্সিট দিয়ে। এই সন্দেহ তিনি করছেন এবং ভিডিওর শেষ দিকে তিনি বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করেছেন যে তাদেরকে ধরেন, তাদেরকে ধরলেই সব কিছু বেরিয়ে আসবে। আমার মনে হয় যে ডিএমপি কমিশনার এই কারণেই মূলত দাবি করেছেন, বলেছেন নো কমেন্ট, এটা পুলিশ যাচাই বাছাই করছে, যাচাই বাছাই করার পরে যে ব্যাপারটা তদন্তে যে ব্যাপারটা বেরিয়ে আসবে তখন পুলিশ এই ব্যাপারে কথা বলবে। আমার মনে হয় যে ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারটা আরও জটিল হচ্ছে। এই দিকে যখন ব্যাপারটা জটিল হচ্ছে, ফয়সালের একের পর এক ভিডিও বার্তা আসছে, অন্যদিকে হাদির মৃত্যুর জন্য তাদের আসামিদের শাস্তি দাবি সহ অনেকগুলো দাবি নিয়ে শাহবাগে আন্দোলন চলছে, দিনের পর দিন আন্দোলন চলছে এবং সেখান থেকে একের পর এক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকালকে ওসমান হাদির বোন বলেছেন যে হাদির এই বিচারের জন্য বিপ্লবী সরকার দরকার, তিনি বিপ্লবী সরকার চেয়ে বসেছেন। ওখান থেকে সরকার পতনের দাবিও এসেছে, 7 জানুয়ারির পরে তারা সরকার পতনের আন্দোলনে চলে যাবে এরকমটা বলছেন। সরকার পতনের আন্দোলনে কেন যেতে হবে, এই সরকার কি করলো, ব্যাপারগুলো একটু বোধহয় প্রশ্ন তৈরি করছে। এই কারণেই বিভিন্নজন আবার এই আলোচনাও করছেন যে হাদির হত্যাকাণ্ড নিয়ে আন্দোলনটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটা কোনো একটা কিংবা একাধিক রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক একটা গেম প্ল্যান হতে পারে। আমরা প্রত্যাশা করব যে ওসমান হাদির এই ঘটনার সঙ্গে কোনো ধরনের কোনো নোংরা রাজনীতি জড়িত হবে না, এটা ইন্ডিভিজুয়াল থাকবে, ইন্ডিভিজুয়াল থেকে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্ত হবে, দোষীরা বিচারের আওতায় আসবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, সেই প্রক্রিয়াতেই যেন থাকে। এটা নিয়ে কেউ যেন রাজনৈতিক ফায়দা নিতে না পারে কিংবা নেয়ার উদ্দেশ্যে যেন মুভমেন্ট করতে না যায়, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আমাদের প্রত্যাশা থাকলেই যে সেটা হবে সেই গ্যারান্টি তো আর নেই, তবে আমরা শুধু প্রত্যাশাই করতে পারি। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনা কোন দিকে যাচ্ছে? বিশেষ করে গত রাতে এই কথিত অভিযুক্ত ফয়সাল, তার যে কথিত তৃতীয় ভিডিও আসলো এবং সেখানে যাদের নাম মেনশন করলেন এবং যে রাজনৈতিক দলের নাম মেনশন করলেন, ব্যাপারটা একটু কি ঘোলাটে হয়ে যাচ্ছে?